একজন মা যার কোল খালি, যার মেয়েকে কেড়ে নিয়েছে এক অমানবিক পরিস্থিতি। সেই মায়ের জন্য দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিল লাখো মানুষ, কিন্তু আজ সেই একই মা দাঁড়িয়ে রয়েছেন সেই সরকারের পক্ষেই, যার বিরুদ্ধে এক সময় তিনি মাটি কাঁপিয়ে বিক্ষোভ করেছিলেন। এমনকি তিনি এখন মন্ত্রীর পদও পেয়েছেন। একজন শোকার্ত মা থেকে ক্ষমতার করিডোরে এই যাত্রা কি সত্যি স্বেচ্ছাকৃত, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বৃহত্তর রাজনৈতিক লেনদেন? প্রিয় দর্শক, আজকের এই গভীর তথ্যচিত্রে আমরা কোনো সাধারণ খবর নিয়ে কথা বলছি না। আমরা খুঁজব একটি রাজ্যের প্রশাসনিক মনস্তত্ত্বকে, যেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করা হচ্ছে ধর্মীয় সংবেদনশীলতাকে অস্ত্র হিসেবে, আর এই খেলায় পুঁটি হয়ে গেছে সাধারণ মানুষ। অভয়ের ঘটনাটি মনে করুন তো, একটি চরম আপত্তিকর ঘটনা যা পুরো রাজ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। মানুষ ধর্ম বর্ণ ভুলে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু 3 মাস কেটে গেলেও সে মামলার বিচার কোথায়? প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রথম সপ্তাহেই বিচার হবে, কিন্তু সেই বিচারের গতি প্রকৃতি এমন ধীর যে তা যেন এক প্রহলিকায় পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটা কোনো বিচারিক জটিলতা নয়, এটা একটি সুক্যালকুলেটেড রাজনৈতিক কৌশল। ঘটনার তীব্রতা প্রশমিত করার জন্যই ক্ষমতাসীন দলের নেতাদের একটি অংশকে কোনো না কোনোভাবে সঙ্গে টানা হয়েছে, যাতে জনমনে যে বিক্ষোভ ছিল তা ক্রমশ ম্লান হয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি সত্যি এতটা সহজেই ভুলে যায়? এর মাঝে রাজ্যে শুরু হয়েছে এক অভূতপূর্ব প্রশাসনিক তৎপরতা, কিন্তু এই তৎপরতা কোনো উন্নয়নের জন্য নয়, বরং এটি একটি নিষেধাজ্ঞার পদার্পণ। প্রথমে আসে গরুর মাংস খাওয়া বা কোরবানির ওপর কড়াকড়ি। একদিকে যে রাজ্যে গরুর মাংস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, অন্যদিকে সেই রাজ্যে নিজের নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া হয় এমন একটি আইনি জটিলতা যা বোঝা দেয়। এর পরিপ্রেক্ষিতে যারা গবাদি পশুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তারা হঠাৎ করে দিশাহারা হয়ে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, যার প্রভাব সরাসরি পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। এরপর যা ঘটে তা আরও বেশি আতঙ্কের। হঠাৎ করে প্রশাসনিক নির্দেশনা খুলে নেওয়া হতে থাকে ধর্মীয় উপাসনালয়গুলো থেকে মাইক। সরকারের তরফ থেকে বলা হয়েছে এটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু মাঠ পর্যায়ের ছবিটা একেবারে ভিন্ন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলো যদি খেয়াল করেন তবে দেখবেন শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়কেই টার্গেট করা হয়েছে। মন্দির বা গির্জা থেকে কোনো মাইক খোলার খবর আপনারা কি পেয়েছেন? এটা কি তাহলে ধর্ম নিরপেক্ষতার চর্চা, নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্ররোচিত করার বিষাক্ত ফাঁদ? এর পেছনে মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করুন। যখন একটি সরকার বুঝতে পারে যে তারা জনসমর্থন হারাচ্ছে, অর্থনীতি ধসে পড়ছে, তারা তখন কি করে? তারা একটি বিভেদ তৈরি করে। তারা চায় সাধারণ মানুষের চোখের সামনে থেকে মূল সমস্যাগুলো, যেমন বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা আইন শৃঙ্খলার অবক্ষয়, সরে থাক। এর বদলে তারা এমন একটি আবেগগত ইস্যু সামনে আনে যেখানে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে, আর মানুষ যখন রাস্তায় নামবে প্রশাসন তখন বড় বড় অভিযান চালিয়ে মামলা দিয়ে কয়েকশো মানুষকে জেলে পড়বে। তারপর সরকারের মুখপাত্ররা দাঁড়িয়ে বলবেন, দেখুন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। এটাই আজকের রাজনীতির সবচেয়ে পুরনো এবং নোংরা কৌশল। কিন্তু এবার যেটা ঘটেছে সেটা ছিল সরকারের জন্য বড়সড় একটি রাজনৈতিক ভুল বলেই মনে করছেন রাজনীতিবিদরা। মাইক খোলার প্রতিবাদে যখন একটি বিশেষ সম্প্রদায় রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। সেই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তার প্রতিবাদে সামনের সারিতে এসে দাঁড়ান সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষরা। হিন্দু মা বোন ভাইরা প্রকাশ্যে এসে বলেন যে মসজিদের আজানে তাদের কোনো আপত্তি নেই। তারা বলছেন আজান শুনলেই তো তারা বুঝতে পারেন সময় কতটা হয়েছে, দুপুর হয়েছে নাকি বিকাল হয়েছে। মাঠে ঘাটে কাজ করার সময় এই আজানটা তাদের কাজের সময়টা একটা নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করে। ঠিক যেমন মন্দিরের ঘন্টা বাজলে বা কীর্তন হলে তাদের যেমন ভালো লাগে, মুসলমানদের আজানেও তাদের কোনো সমস্যা নেই। এই ঘটনাটি কিন্তু খুব গভীর একটা বার্তা দেয়। এটা প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন আর সস্তা ধর্মীয় অপপ্রচারে ভুগছে না। তারা বুঝতে পারছেন যে এটা হিন্দু বা মুসলিম বিষয় নয়, এটা হলো ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে পাশবিক লড়াইয়ে জড়ানোর একটি চক্রান্ত।
আর যখন এই চক্রান্ত ফাঁস হয়ে যায় তখন মুখ্যমন্ত্রীর পদে থাকা ব্যক্তির জন্য একটা চরম বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। বিরোধী শিবির এবং সাধারণ মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, আরেকবার মুখ পোড়ালেন গরুর মাংসের ইস্যুতে, এবার মুখ পোড়ালেন আজান ইস্যুতে, এরপর কি আছে আপনার মতে? অর্থনীতির ক্ষেত্রে যা হচ্ছে তা তো বলার অপেক্ষা রাখে না। বিগত 15 বছর ধরে ইমাম এবং মুয়াজ্জিনের ভাতা দেওয়া হতো, সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভাতা চালু হওয়ার আগে মসজিদে ইমাম যে চরম অর্থনৈতিক সংকটের দিন কাটাতো, সেই দিনটাই ফিরে এসেছে। আগের মসজিদে এখন ইমাম রাখা সম্ভব হচ্ছে না। এটা কোনো উন্নয়নের পরিচয় নয়, এটা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অর্থনীতির ভিত্তিকে দুর্বল করার প্রক্রিয়া। একইভাবে হকার উচ্ছেদের অভিযানের কথা ভাবুন তো। রাস্তার ধারে যারা ছোটখাটো চায়ের দোকান, ফলের দোকান বা লেবুর পানি বিক্রি করে সংসার চালাতেন, তাদের এক রাতের মধ্যে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটা অবৈধ দখল উচ্ছেদ, কিন্তু যাদের উচ্ছেদ করা হলো তারা কি কোনো বিকল্প কর্মসংস্থান দেওয়া হয়েছে? উল্টে সার্ভে নামে মসজিদে মসজিদে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে গত 3 বছরে কোনো বিদেশিরা এসেছিল কিনা, তারপর কোনো সম্প্রদায়ের অনুসারী, এমন হাস্যকর এবং বিভেদমূলক প্রশ্ন করা হয়েছে। এর মানে কি? এর মানে হলো প্রশাসন চাইছে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত রাখতে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা স্পষ্ট ধারণা হয়েছে এই সরকার পতনের ঘণ্টা ইতিমধ্যে বেজে গেছে। কেন্দ্র যেভাবে দলটির গ্রহণযোগ্যতা কমেছে এবং রাজ্য যেভাবে এমএলএম, পঞ্চায়েতের প্রধান, এমনকি সাধারণ কর্মীরাও নিজেদেরকে ঘিরে ফেলেছে, তাতে আগামী 2027 সালের আগেই হয়তো এই সরকারকে ক্ষমতা ছাড়তে হতে পারে। আর ঠিক এই কারণেই তারা এখন শেষ চেষ্টায় রয়েছে। তারা চায় যে হিন্দু আর মুসলিমদের লড়াই করতে, তারা চায় রাস্তায় রক্ত পড়ুক, কারণ রক্ত পড়লেই তাদের নিজেদের দুর্নীতি আর ব্যর্থতার কথা কেউ আর খুঁজবে না। কিন্তু এই রাজ্যের মানুষ সে ফাঁদে পা দেবে কি? একজন মায়ের কান্না কি টাকা আর পদের লোভে চাপা পড়ে যাবে? একটি সম্প্রদায়ের ওপর একের পর এক আঘাত আসবে আর অন্য সম্প্রদায় তার নিরভয় দেখবে, এমনটা কি আর সম্ভব? হিন্দু ভাই বোনেরা যখন মুসলিম ভাইদের আচরণের পাশে এসে দাঁড়াচ্ছেন, তখন বুঝতে হবে যে বাংলার মাটি আসলে কতটা গভীর ঐক্যবদ্ধ। প্রিয় দর্শক, রাজনীতি যখন মানুষের আবেগকে পুঁজি করে খেলতে শুরু করে, তখন সেই রাজনীতির পতন অনিবার্য। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই চরম বিভেদ সৃষ্টিতে রাজনীতির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ কি সত্যি ঐক্যবদ্ধ হতে পারবো, নাকি ক্ষমতালোভীদের সেই পুরনো কৌশলই আবার কাজ করবে? আপনার মতে এই পরিস্থিতির সাধারণ মানুষের উচিত কি করা? প্রতিবাদের রাস্তায় নামা, নাকি আইনি লড়াইয়ের মাধ্যমে সেই সরকারকে বুঝিয়ে দেওয়া যে তাদের দিন শেষ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।